নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব যে মার্গী হচ্ছে কিরকম প্রভাব দিবে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী হচ্ছে এবং জানুয়ারি মাসের 20 তারিখে শনিদেব কিন্তু আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে 2026। তো আজকের এই আলোচনাটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়েই করবে। এরপরে যখন আবার উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তো শনিদেবের এই মার্গী অবস্থায় মেষ রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবে এবং তার সাথে বলবো যে এই নক্ষত্রে থাকাকালীন এমন কোন কাজ রয়েছে সেগুলো করা একদমই উচিত হবে না, সেটাও তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আগামী দিনে বহু বহু ভিডিও মেষ রাশি সম্পর্কিত আপলোড দেওয়া হবে, দেখবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, শনিদেবের এই পরিবর্তন, মেষ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরে অবস্থান করছে। 7.5 যেদিন থেকে লেগেছে সেদিন থেকে বলেছি আমি যে হিসাব করে চলতে হবে। সবসময় হিসাব বহির্ভূত হলে কিন্তু হবে না, হিসাব ছাড়া কিন্তু চলা যাবে না। যে কোনো কাজ করতে গেলে বাজেট করে চলতে হবে। 7.5 চলছে, বুঝে সুঝে কারোর মুখের কথাতে চলা চলবে না এই সময়কালে। কারণ শনির যে দৃষ্টিগুলো, তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরের রাশির, সেটা কি বাণীর ঘর, আত্মীয় স্বজনদের ঘর। এবং শনি কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে। নিজের কথাবার্তা ঠিক রাখতে হবে, খাবার দাবারের জায়গাটা যথেষ্ট ঠিক রাখতে হবে। এবং সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। তো মামলা মোকদ্দমা, তারপরে শত্রু, অজাতা গণ্ডগোল, অশান্তি, এগুলো থেকে দূরে থাকতে হবে এই 7.5 সময়। আবার দশম দৃষ্টি যে পড়ছে ভাগ্যের ঘরে, তো ধনু রাশির উপর পড়ছে। তো এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু মার্গী হচ্ছে শনিদেব। তো নক্ষত্রের গত কিন্তু প্রভাব এই সময়কালে অবশ্যই দিবে শনি। শনি মানে কি? শ্রম। শনি মানে হচ্ছে সেবা। শনি মানে হচ্ছে ত্যাগ। শনি মানে হচ্ছে কর্তব্য, দায়িত্ব। তো এগুলো জিনিস বুঝাচ্ছে। শনি হচ্ছে ধৈর্যের কারক, অনুশাসনের কারক। শনি হচ্ছে ন্যায় কারক, কর্মফলদাতা শনি। আর দেবগুরু বৃহস্পতির সাথে শনি সম্পর্ক কি? একদম সম্পর্ক। কারণ অতপ্রতভাবে দেবগুরু বৃহস্পতির সাথে জড়িয়ে রয়েছে শনি। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি? ধর্মের কারক, ধর্মের পথ দেখাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেই পথেই কর্ম করতে হবে, আর সেই কর্মের ফল দিবে শনি। যার জন্য শনি দেবগুরু বৃহস্পতির কাছেই একমাত্র মাথা নত করে। এবং দেবগুরু বৃহস্পতির ব্যাপারেই কিন্তু শনি হয়ে যায় সম। শনি যেভাবে অবস্থান করে, শনি যেমন মকর রাশি, তারপর হচ্ছে কুম্ভ রাশি, তার আগে পরে কিন্তু ধনু রাশি, আর কুম্ভ রাশির পরে পরে মীন রাশি। সেরকম নক্ষত্রের দিক থেকেও শনির পুষ্যা নক্ষত্রের আগে পরে পুনর্বসু নক্ষত্র, তারপর হচ্ছে অনুরাধা নক্ষত্রের আগে পরে হচ্ছে বিশাখা নক্ষত্র, তারপরে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের আগে পরে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো নক্ষত্রের দিক থেকে পাশাপাশি কিন্তু যেখানটাতে ধর্ম সেখানটাতে, মানে ধর্ম যেখানটাতে সেখানটাতেই শনি, সেখানটাতেই ন্যায়। অন্যায় জায়গায় শনি থাকে না। অতএব ধর্ম সবসময় এগিয়ে রাখে, সেই পথেই কর্ম করতে হবে। তো শনি এই দ্বাদশ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো শনির 7.5 চলছে, চন্দ্রমাকে ইফেক্ট করবে এবং মানসিক টেনশন, যন্ত্রণা এগুলো থাকবেই। এর মধ্যেও শনি অনেক কিছু দিবে এই মেষ রাশিকে। সেটা বুঝতে হবে যে কিভাবে সেই জিনিসটা পাওয়া যাবে, কি করলে সেই জিনিসটাকে পাওয়া যাবে, সেটাই কিন্তু বুঝতে হবে এই পরিবর্তনে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। যে নক্ষত্র কি বলছে, নক্ষত্রের কি প্রভাব রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি মানে কি? ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা, তারপর হচ্ছে আধ্যাত্মিক জগৎ, তারপর হচ্ছে শিক্ষার কারক, জ্ঞানের কারক, জ্ঞানের ভান্ডার, সমস্ত কিছু নক্ষত্র। তাহলে নক্ষত্রের একটা তো প্রভাব থাকবে। আর শনি এখানটাতে অবস্থান করা মানে এই জিনিসগুলো তো শনির মাধ্যমে মেষ রাশিকে প্রভাবিত করবে। সেই জিনিসগুলো বুঝতে হবে যে কি বুঝাতে যাচ্ছে শনি এখানটাতে, কি কাজ হবে, এমন কি কাজ রয়েছে যেটা শনি এখানটাতে করাতে যাচ্ছে। সেই জিনিস এবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বলছে যে এর বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডে 320 ডিগ্রি থেকে একদম 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এটাকে 2 তারা নক্ষত্র বলে। এর আগে আমরা শতবিশা নিয়ে আলোচনা করেছি। রাহুর নক্ষত্র যখন পরিবর্তন হলো তার নিয়েও একটা মেষ রাশির ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি বলতে চাইছি। তো শতবিশা নক্ষত্র হচ্ছে কি? শত তারার সমাবেশ, কিন্তু এই নক্ষত্রটা হচ্ছে 2 তারার সমাবেশ এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এবং এটা হচ্ছে কি? উদয়মান শক্তি। কারণ সম্পূর্ণ আধ্যাত্মিক জগৎটা এর মধ্যে উঠে রয়েছে। আধ্যাত্মিক যে একটা গুণ, যে একটা ধর্মের পথ, ঈশ্বরের প্রতি ভক্তি, সেই জিনিসটা কিন্তু এই নক্ষত্রে, যে একটা তপস্যা সাধনা, সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা কি? মোক্ষ ত্রিকোণের ঘর। মোক্ষ ত্রিকোণের ঘর হচ্ছে শনি যে নক্ষত্র অবস্থান করছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অর্থাৎ এখানটাতে একটা আধ্যাত্মিক জিনিস উঠে আসছে, আধ্যাত্মিক জগৎ উঠে আসছে।
অর্থাৎ আধ্যাত্মিকের দিকে যত থাকতে পারবে মেষ রাশি এই সময়কালে তত উন্নতি করতে পারবে। আধ্যাত্মিক চাই, ঈশ্বরের প্রতি সাধনা চাই, ঈশ্বরের প্রতি একটা ভক্তিভাব চাই, তাহলে কিন্তু মেষ রাশি অনেক উঁচুতে উঠতে পারবে এই সময়কালে। কারণ এই নক্ষত্র এটাই বুঝাচ্ছে। এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা তপস্যা, যেটা রুদ্রের একটি রূপ। তা আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে 1 সেকেন্ড পারি না, কিন্তু একটা তপস্যার কথা বলাচ্ছে, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা। অর্থাৎ কি, যে নিজের ভিতরের যে কষ্ট, সেই কষ্টকে সহ্য করেও নিজের লক্ষ্যকে প্রাপ্তি পাওয়া, সেই জিনিসটা বুঝাচ্ছে এই নক্ষত্র। কারণ মহাভারতের সময় এই নক্ষত্রে অর্জুন তপস্যা করেছিল ভোলে আবার, এবং ভোলে আবার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেয়েছিল, অস্ত্রশস্ত্র পেয়েছিল। তাহলে জীবনে চলার পথে সংঘর্ষ, এই যে সংঘর্ষ, এটা তপস্যার মাধ্যমে উঠে আসছে। তো জীবনে চলার পথে সংঘর্ষ হবে, সেই সংঘর্ষকে মনে না করে এগিয়ে যেতে হবে, ঈশ্বরের পথে যেতে হবে, সাধনার পথে যেতে হবে, সত্য পথে চলতে হবে। অসত্যের দিকে গেলে চলবে না, সত্য পথে, ধর্ম পথে থেকে সেই কর্ম করে নিজের সে প্রাপ্তি পেতে হবে। সেই জিনিসটা বুঝাচ্ছে পূর্বা ভাদ্রপদ এই দ্বাদশ ঘরে শনির অবস্থান। শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে এখানটাতে তুমি কোন কর্ম করবা, তোমাকে এখানটাতে ধর্মের কর্ম করতে হবে, ধর্ম পথে চলতে হবে, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, এবং সেই সাধনাই করতে হবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেওয়া হয়েছে অস্ত্রকে, যেটা হচ্ছে কি তলোয়ার। তলোয়ার কি রক্ষা হেতু ব্যবহার করা হয়, শাসনের কাজে ব্যবহার করা হয়, ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়। তো সেই তলোয়ার, অর্থাৎ এই সময়কালে যারা ডিফেন্স লাইনে রয়েছেন, সেনাবাহিনীর কাজে রয়েছেন, তারপরে প্রশাসনের কাজে রয়েছেন, উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, যেটা শাসনের কাজে লাগে, তাদের দিক থেকে বিশেষ উন্নতি এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই মেষ রাশির। সেরকম অস্ত্রটা কিসের তৈরি? লোহার তৈরি। তাহলে লোহা যে কোনো আকরিক, তাহলে শনি সম্বন্ধিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে একটা ভালো অবস্থান হবে এই মেষ রাশির। তবে নিজের বাজেটের উপর খেয়াল রাখতে হবে অল টাইম, যে একদিক দিয়ে কর্ম করলাম তারপরে আয় করলাম, কারণ আয়ের ঘরে তো রাহু বসে রয়েছে। এবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখ থেকে পূর্ণ দৃষ্টি চলে আসবে, নবম দৃষ্টি পড়ে যাবে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখ থেকে। তখন তো মেষ রাশি জীবনে অর্থের ব্যয় হবে, মানে অর্থ লাভ হবে, প্রচুর অর্থ, মানে বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকামের রাস্তা দেখাবে, এবং সেই রাস্তা ভালোও হবে আবার খারাপও হবে। কিন্তু শনি এখানটাতে বুঝাচ্ছে যে কর্ম করতে হবে সেটা ন্যায় পথেই করতে হবে তোমাকে, এবং বাজেট করে চলতে হবে। কারণ শনি কিন্তু ব্যয়ের ঘরে বসছে, যে টাকা পয়সা আসবে রাহুর দ্বারা, সেই টাকা পয়সা বেহিসাব যদি খরচা হয়, বা অন্য পথে খরচা হয়, বেআইনি পথে যদি খরচা হয়, তাহলে তোমাকে আবার শাস্তিও পেতে হবে। এটাই কিন্তু শনি বুঝাচ্ছে। অতএব ন্যায় পথে থেকে তোমাকে কর্ম করতে হবে। এবং ব্যবসা বাণিজ্য যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, শনি জাতীয় যে কোনো দ্রব্যের ব্যবসার সাথে, কারণ এখানটাতে ওটাই বুঝাচ্ছে কিন্তু। কারণ আরও একটি যে সিম্বলের কথা বলা হয়েছে, সেটা কিন্তু মুখোশের কথা বলা হয়েছে। মুখোশ অর্থাৎ আমাদের শরীরের উপরের পরিধানই কিন্তু হয়ে গেছে মুখোশ। A to Z যেই কর্ম করুক, সেই কর্ম যেটা বিদেশ সংক্রান্ত হবে সেগুলোতে বেশি প্রফিট। আর বিদেশের বস্তু নিয়ে এসে যারা দেশের মাটিতে কাজ করবে শনির সম্পর্কিত পদার্থের সাথে, তারাও বিশেষ এই সময়কালে মুনাফা করতে পারবে। কিন্তু নিজের যে কোনো হিসাবের দিকে বাজেট জিনিসটা করতে হবে। এবং শনি কিন্তু এই সময়কালে এটাও বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে তোমার সংঘর্ষ হবে, যে কর্মক্ষেত্রে তোমার কিন্তু সংঘর্ষ হবে। সেই সংঘর্ষটা কি? যে কর্মটা তুমি আজকে দেশের মাটিতে করছো, পাশাপাশি করছো, সেই মালটা বা সেই জিনিসটা নিয়ে আসতে তোমাকে একটু দূরে যাওয়া লাগতে পারে, সেইখানটাতে তোমাকে যেতে হবে। তোমার কিন্তু সেই রকম কষ্ট, যাত্রা হবে এই সময়কালে। যাত্রাতে যথেষ্ট যেরকম খরচা হবে সেরকম আয় ইনকামেরও রাস্তা থাকবে, এটাও কিন্তু শনি বুঝাচ্ছে। শনি কিন্তু এই নক্ষত্রে অবস্থান করে এই জিনিসটাই বুঝাচ্ছে, যে সংঘর্ষ, যে কষ্ট, কর্ম করতে গেলে যে কষ্ট, সেই কষ্টকে তোমাকে সহ্য করে তোমার লক্ষ্য তোমাকে প্রাপ্তি করতে হবে। এটাই তো বুঝাচ্ছে শনি এই সময়কালে। এবং তোমার দায়িত্ব, তোমার যে কর্তব্য, সেইখান থেকে তোমার ফিরে আসা চলবে না। এবং এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদের শনি মার্গী হচ্ছে, এখানটাতে যেরকম ধর্ম, যেরকম মায়া মমতা, এগুলো উঠে আসে, তারপর কিন্তু উঠে আসছে একটা বিশাল শিক্ষার জগৎ। কারণ এই দ্বাদশ ঘরেই কিন্তু একটা মেডিকেল জিনিসটাকে বুঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে যারা বিদেশে পড়াশোনা করতে যাবে, যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন, বা অন্য কোনো বড় বিষয়ের উপর যারা গবেষণা করছেন, সেগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে। অর্থাৎ শিক্ষার ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রাও কিন্তু এই সময় মেষ রাশির হবে। কারণ এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মেন এলিমেন্টই দেওয়া হয়েছে আকাশতত্ত্বকে। আকাশতত্ত্ব যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যারা রিসার্চ করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, এবং বিদেশ যাত্রা এই সময়কালে হবে। এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে, সেটা ব্রহ্মদেবকে বলা হয়েছে। যে পশুর কথা বলা হয়েছে, সেটা সিংহকে বলা হয়েছে। পাখির কথা যেটা বলা হয়েছে, সেটা সারসকে বলা হয়েছে। এবং যে গাছের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আম গাছকেই বলা হয়েছে। অর্থাৎ
আম যেরকম প্রথমে টক থাকে তারপরে তো মিষ্টি হয়, তো সেরকম কিন্তু প্রথমে টক তারপরে কিন্তু কর্মের মাধ্যমে সংঘর্ষের মাধ্যমে সেই মিষ্টতা হাসিল করে নেওয়া, সমাজে মান সম্মান পেয়ে যাওয়া, এটাও কিন্তু এই নক্ষত্র বোঝাচ্ছে। তো অর্থাৎ এই যে নক্ষত্র, শনির যে এই নক্ষত্র অবস্থান, এটা সবার প্রথমে কিন্তু সংঘর্ষ জীবনে আসবে। আর সংঘর্ষকে দেখে যদি ভয় পেয়ে যায় তাহলে তো হয়ে গেল, তাহলে তো জীবন চলতে পারবে না। কারণ যত সংঘর্ষ আসবে তত অপরচুনিটি ভাবতে হবে যে হ্যাঁ এটাই আমার অপরচুনিটি। কারণ মেষ রাশির ক্ষেত্রে এই নক্ষত্রে আসা এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান হয়ে যাচ্ছে 5 তারিখ পর থেকে, সেই সময় দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পেয়ে যাবে এই মেষ রাশি। ভাগ্যের সঙ্গ পাবে, ভাগ্যের সঙ্গ পাবে। দ্বাদশ ঘর বলে যে শুধু ব্যয় করাবে সেটা না, যে অন্যান্য খরচাপাতি করাবে, অসুখ বিসুখ যে করাবে সেটাও না। এই ঘর থেকে অনেক কিছু দেখার আছে, শুধু ওই ব্যয় জিনিসটাকে বুঝলে হবে না, অনেক কিছু দেখার আছে। মেডিকেল জিনিস হয়, আধ্যাত্মিক জগৎ উঠে আসে, বিদেশ যাত্রা হয়, তারপরে এখান থেকে ইনভেস্ট জিনিসটা বুঝায় যে এই সময়কালে মেষ রাশি বহু কর্মক্ষেত্রে ইনভেস্ট জিনিসটা উঠে আসবে। অর্থাৎ যে ইনভেস্ট জিনিসটা করতে হবে সেটাও বুঝে সুঝে করতে হবে। যেখানে ডকুমেন্টেন্সির কাজ রয়েছে, কাগজপত্রের কাজ রয়েছে, সেই জায়গাগুলো দেখতে হবে। এই সময়কালে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দীর্ঘদিন ধরে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের ক্ষেত্রে একটা সুরাহার জায়গা হবে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন, নিজের কাজকর্মকে প্রসারিত করার চেষ্টা করছেন, সেই ঋণের জায়গাগুলো একটা ভালো জায়গা উঠে আসছে এই সময়কালে মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু যেখানটাতে যে কর্ম, কারণ শনি দিকে মার্গী হচ্ছে, অপরদিকে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, ডিসেম্বরের 5 তারিখে চলে আসবে আবার সেই মিথুন রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর, সামাজিক পরিচিতির ঘর। অর্থাৎ যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেইগুলো কাগজপত্রের ব্যবহার হবে। ছোট ভাই বোনদের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশি ভাগ্যের ঘরকে দেখবে, সেরকম শনিও কিন্তু আবার দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখবে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু আবার শনি অবস্থান করছে। কত সুন্দর অবস্থান! দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেখবে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, সেরকম আবার শনিরও মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখবে। আর কুম্ভ রাশির উপর তো রাহু অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর রাহু অবস্থান করছে হচ্ছে কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা পূরণ করাবে। আর শনি অবস্থান করছে হচ্ছে মোক্ষ ত্রিকোণে, অর্থাৎ কি মনের ইচ্ছা বাসনা তখনই পূরণ হবে যখন তুমি ধর্মপথে থেকে কর্মটা করবা। এটাই কিন্তু মেন জিনিস উঠে আসছে এই মেষ রাশির ক্ষেত্রে। অতএব সেই পথে চলতে হবে, সেই পথেই উন্নতির রাস্তা খুলবে এই মেষ রাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন বিশেষ এমন কাজ রয়েছে সেই কাজগুলো করা উচিত না। মেষ রাশির ক্ষেত্রে যখন চন্দ্রমা এই নক্ষত্রে চলে আসবে সেই সময় বিয়ের কোনো কথাবার্তা করা উচিত না, বিয়ের ডেট পাকাপাকি করা উচিত না, কোনো জায়গা জমি ক্রয় বিক্রয় করা উচিত না, কোনো ভিত স্থাপন করা উচিত না, কোনো কোম্পানির কোনো ভিত স্থাপন করা উচিত না, এগুলো কিন্তু করা উচিত না। আবার কি করা উচিত, সব থেকে বড় জিনিস করা উচিত যদি কোনো গুরুর সান্নিধ্যে যাওয়া বা গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করা, গুরুর কাছে কোনো বিষয়ের উপর কোনো অভিজ্ঞতা লাভ করা বা গুরুর দীক্ষা নেওয়া, সাধনার পথে যাওয়া, এগুলো কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র আগে বললাম যে রুদ্রের একটি রূপ, ভোলে আবার বিশেষ উপাসনা করেছিল এই অর্জুন, তাহলে অবশ্যই ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। এবং তার সাথে বলবো যে এই নক্ষত্রে কোনো সময় কোনো গুরুজন ব্যক্তিকে অসম্মান করবেন না। গুরুজন ব্যক্তিকে অসম্মান করা মানে বা তাদেরকে আঘাত করা মানে নিজের জীবনে কিন্তু অভিশাপ নিয়ে আসা, এটাও কিন্তু মনে রাখতে হবে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রটাকে বলেই হচ্ছে অ্যাকচুয়ালি উদয়মান শক্তি, যে ভিতরের শক্তিকে জাগ্রত করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। এটা খুবই পবিত্র নক্ষত্র, এটা তপস্যার নক্ষত্র। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।